অঙ্কটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম। স্যার 49, 50, 51 করাইছিলেন। আচ্ছা, বুঝতে পার, ঠিক আছে। 49, 50, 51, দাও দেখে নেই কি ধরনের অঙ্ক করাইছি। 49, 50, 51, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, আমরা একটু দেখি আমরা কি প্রথম পাতার 6 নাম্বার অঙ্কটা করছি কিনা। প্রথম পাতার ছয় জি নাম্বার স্যার। অঙ্কটা করছি কিনা, করছি। আচ্ছা, ঠিক আছে, প্রথম পাতার 6 নাম্বার অঙ্কটা করছি। এখন আজকের ক্লাসে আমরা দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক শিখবো। তার মধ্যে আমি তোমাদেরকে বলেই দেই, আজকে যে দুইটা অঙ্ক শিখবো সেখান থেকে পার্টসিতে একটা আসবে ইনশাল্লাহ। এই দুইটা অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটা শিখবো সেটা হলো 44 নাম্বার অঙ্ক। তোমরা যাও, 44 নাম্বার অঙ্কটা আজকে শিখবো। 44 এবং আরেকটা অঙ্ক শিখবো 16। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক ইনশাল্লাহ তোমরা কমন পাইবা ইনশাল্লাহ এবছর। আর শীটের 47 নাম্বারটা এবার পরীক্ষায় এসেছি। পরীক্ষায় আসছে? হুম। হ্যাঁ, ইনশাল্লাহ যদি শীটটা ভালো করে A to Z করতে পারো, ইনশাল্লাহ পারে ফাইনাল পরীক্ষায় আমাকে এরকম পরীক্ষার পরে বলতে পারবা, স্যার শীটাতে এত এত নাম্বার সব কমন পড়ছে ইনশাল্লাহ। 47 কি করাই দিছিলাম, পারছিলা নাকি? জি স্যার, ওই যে 15তম বার্থডেতে টাকা মানে টাকা করবো যে বাবা 16তম মানে এখন বয়স, ওই অঙ্কটা আসছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ কমন পড়বে। এই এরকম একদম পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কমন পড়বে, কলেজ পরীক্ষায় কমন পড়বে এবং বোর্ড পরীক্ষায় কমন পড়বে। চলো আমরা তাহলে 44 নাম্বার অঙ্কটা শিখবো। আজকের অঙ্ক থেকে একটা শিডিউল বানানোর চেষ্টা করব, যে শিডিউল কিভাবে তৈরি করে। দুই ধরনের অঙ্ক শিখবো আজকের অঙ্ক থেকে। করার পরে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আমি বলে দেব কোন কোন অঙ্কগুলা করলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। আমি যেটা প্রথমে বললাম, তোমরা আমার একটা এনশিওর হইতে হবে যে যারা ক্লাস করবে প্রত্যেক সম্পর্কে আমার জানতে হবে, যে হ্যাঁ এ ক্লাস করবে। গ্রুপে সবাই থাকে, কিন্তু এমন কোন স্টুডেন্ট গ্রুপে থাকতে পারবে না যে ক্লাস করে না কিন্তু গ্রুপে আছে। তো আমি ইচ্ছা করে লিঙ্ক গুলো এই কারণে দিচ্ছি না, উন্মুক্ত করে দেই না। তো যখন পেড ক্লাস সবার হয়ে যাবে, সবাই ক্লাস করবে, তখন ইনশিওর হব আমি, তখন তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিঙ্ক সবকিছু দিয়ে দিব। আচ্ছা, আর অবশ্যই মনে রাখবা 10 তারিখের মধ্যে সবাইকে পেমেন্ট করতে হবে। আমাদের কোচিং এর সিস্টেম হলো পেমেন্ট প্রিপেড করতে হয়। তোমাদের ব্যাচের থেকে অবিরাজ করে ফেলছে পেমেন্ট, আর বাকিরা সবাই আজকে যেভাবে বলবো ওইভাবে পেমেন্ট করে দিও। চলো আমরা শুরু করি। আমরা আজকে করতেছি হলো 44 নাম্বার অঙ্ক। দেখো, 44 নাম্বার অঙ্ক হলো অ্যামোটাইজেশন স্কেজুলের অঙ্ক, মানে ঋণ পরিশোধের তালিকার অঙ্ক। এরকম প্রেক্ষাপটে কি হবে, মনে রাখবা অ্যামোটাইজেশন শিডিউল যদি বলা থাকে তাহলে বুঝতে হবে প্রথমত এটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক, এবং দ্বিতীয় আরেকটা পদক্ষেপ হলো এটা ইনস্টলমেন্টের অঙ্ক। এখন আমরা জানি ইনস্টলমেন্ট দুই রকমের হয়, একটা হলো বিগিনিং বছরের শুরুতে বা মাসের শুরুতে, আর একটা হলো ইন্ডিং মাসের শেষে বা বছরের শেষে। সাধারণত অ্যামোর্টাইজেশন শিডিউলের অঙ্কগুলো বছর ব্যাপী হয়, তার মানে মাসের অঙ্ক আসবে না, তুমি কনফার্ম থাকো। আর দ্বিতীয় কথা হলো আমরা শিডিউলের স্কেজুল যত ঋণ পরিশোধের তালিকার যত অঙ্ক পাবো সে অঙ্ক শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালু হয়, কখনো ফিউচার ভ্যালু হয় না। তাহলে কোন রিকোয়ারমেন্টে যদি দেখে ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করতে বলছে, তাহলে আগে থেকেই ধরে নিব সেটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক, সেটা ইনস্টলমেন্টের অঙ্ক। প্রথম আমাদের এই সিদ্ধান্তটায় পৌঁছাইতে হবে। এখন এই রকমের অঙ্কের কাজ কি, সেটা হলো বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার দরকার। সে অর্থটা তুমি গ্রহণ করবা ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে, এবং তুমি তাদেরকে বলবা যে এই টাকাগুলো আমি একটা নির্দিষ্ট সময় পর পর ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির মাধ্যমে আপনাদেরকে পরিশোধ করে দেব। এই যে পরিশোধ প্রক্রিয়া ঋণ গ্রহণের ফলে, সেটার জন্য যে হিসাব ব্যবস্থা সংরক্ষণ করবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুমি ওই ঋণ ব্যবস্থাটা পরিশোধের তালিকাটা প্রস্তুত করে দেখাইবা। এই ধরনের অঙ্ক আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা ফিনান্স বইতে শিখছি, যাদের ফিনান্স ছিল। এবং আজকের অঙ্ক থেকে আরো একটা ম্যাথড অঙ্ক চ্যাপ্টার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, মিস্টার আমিন ইজ থিঙ্কিং অফ ইনস্টল এ মেশিন। মিস্টার আমিন চিন্তা করলো সে একটা মেশিন বসানোর কাজ করবে, ইনস্টল করবে, তার মানে কারখানায় একটা মেশিন বসাবে। দ্যাটস মিন, বলো ধরে নাও যে তুমি একটা ল্যাপটপ কিনবা, এটা আজকে তোমার দরকার, তুমি আজকে একটা ল্যাপটপ কিনতে চাও। ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্যে হি ওয়েন্ট টু টেক এ লোন ফ্রম এ কমার্শিয়াল ব্যাংক এট দ্য রেট অফ 13% ইন্টারেস্ট। অর্থাৎ এই উদ্দেশ্যে তুমি ল্যাপটপ ক্রয়ের উদ্দেশ্যে যে টাকাটা দরকার, সেটা একটা বাণিজ্যিক ব্যাংক থেকে 13% সুদে ঋণ করবা, মানে হাওলাত করবা।
দ্য কস্ট অফ মেশিন, এই মেশিনের যে ব্যয় সেটা হলো, অর্থাৎ এই যে সম্পদটা যেটা কিনবা সেটার যে ব্যয় সেটা হলো 6 লাখ টাকা। দ্য লোন ইজ পেয়েবল অ্যাট 6 equal annual installment beginning at the end of the ফার্স্ট ইয়ার। এই লাইনটার মধ্যে বেশ বড় একটা প্যাচ, মুখে বলছি একটা, অন্তরে আরেকটা রাখছে। কিছু মানুষ আমাদের এরকম আছে, ওই রকম এই সেন্টেন্সটার কথা কেমনে বলছে দেখো। দা লোন, এই ঋণটা ইজ পেয়েবল, প্রদেয় হবে মানে আমরা প্রদান করব, অ্যাট 6 এনুয়াল ইনস্টলমেন্ট, 6টা সমান বাৎসরিক কিস্তিতে। এরপরে আবার বলছে বিগিনিং, মুখে বলছে শুরুতে, কিন্তু পরে আবার প্যাচ লাগায় রাখছে এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষ হওয়ার পরে শুরুতে। দ্যাটস মিন প্রথম বছর ঋণ নিলাম, তার আগামী বছরের শুরুতে, প্রথম বছর শেষ হওয়ার পরে শুরুতে। তো এত কষ্ট করে প্রথম বছর শেষ হওয়ার শুরুতে না বলে আমরা বলতে পারি চলতি বছরের শেষে। আমরা 2025 সালে দাঁড়িয়ে লোন নিলাম, এখন আমি যদি বলি তোমরা আমাকে কিস্তি দিবা আগামী বছরের শুরুতে একটা, পরের বছরের শুরুতে একটা, এইভাবে করে কিস্তি দিবা। এরকম না বলে আমি সরাসরি বলতে পারতাম যে আমাদেরকে প্রত্যেক বছরের শেষে একটা করে কিস্তি দিবা। যদি বিগিনিং বলা থাকে তাহলে অবশ্যই বিগিনিং এর অঙ্ক, কিন্তু বিগিনিং এর সাথে যদি এই কথাটা লেখা থাকে এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম বছরের শেষে, তাহলে বুঝতে হবে যে প্রথম বছরের শেষে বিগিনিং মানে আগামী বছরের শুরুতে, আর আগামী বছরের শুরুকে এভাবে না ধরে আমরা ধরে নিব চলতি বছরের শেষে। তাহলে এই অঙ্ক থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করব যে বিগিনিং বলা থাকলেই বিগিনিং এর মতো আচরণ করবে না। বিগিনিং বলার পরেও যদি এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার বলা থাকে তাহলে ওই অঙ্কটা হলো এন্ডিং এর অঙ্ক। তাহলে আমরা আজকের অঙ্কে সিদ্ধান্ত নিলাম যে অ্যামortization শিডিউলের এই অঙ্কটা এন্ডিং এর অঙ্ক। অ্যামortization শিডিউলের এই অঙ্কটা হলো এন্ডিং এর অঙ্ক, এটা আমরা শিখবো। হ্যাঁ, তাহলে এটা শিখতেছি। এরপরে রিকোয়ারমেন্ট হিসাবে কি বলছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য লোন অ্যামortization, ঋণ পরিশোধের তালিকা বা সূচি তৈরি করতে বলছে। আর দা লোন অ্যামortization শিডিউল মানে স্কেজুল, বলা হয়েছে ঋণ পরিশোধের তালিকা তৈরি করো। তার প্রথম রিকোয়ারমেন্টটা বলছে ঋণ যে পরিশোধ করবো তার কিস্তির পরিমাণ বের করো, আর পরেরটা হলো অ্যামortization শিডিউল। আমাদের জয়েন করছে হলো নতুন, জয়েন করছে নওশিন। নওশিনের ক্লাসের, তাই তুমি তো জয়েন করতে পারছোই, তাই না? এখানে এভাবেই ক্লাস হবে। তুমি ক্লাস করার সময় যে হোয়াইট বোর্ডটা দেখতেছো যেখানে আমি বোর্ডে লিখবো ওইটাকে পিন করে নিবা, অর্থাৎ ট্যাপ করে ধরে রাখলে পিন আসবে, বা ডাবল ট্যাপ করবা দেখবে স্ক্রিনটা বড় হয়ে গেছে, তারপরে ক্লাস করতে পারবা। আর আমরা অ্যাকাউন্টিং ক্লাস শুরু করি নাই, এখন আমরা ফিনান্স করতেছি, তারপরে অ্যাকাউন্টিং করব। নেক্সট ক্লাস থেকে আগে অ্যাকাউন্টিং করব, পরে ফিনান্স করব। কারণ তুমি তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে না নওশিন, তোমার কি মাইক্রোফোন অন আছে? আচ্ছা, ও মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা জি তাহলে আমরা স্যার, আচ্ছা মাইক্রোফোনটা অন আছে। মানে আচ্ছা আমি তাহলে কখনো তো করিনি তো এখানে ক্লাস, এর জন্য বুঝি না অত কিছু। আচ্ছা, ওই ক্লাসের শিডিউলটা আমি তোমাকে জানাই দিব না ইনশাল্লাহ। তাহলে জয়েন তো করতেই পারছো। জি স্যার। এখন আমাকে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা ডাবল ট্যাপ করলে বড় হয়ে যাবে এবং পিন করে নিতে হবে। পিন না করলে কি হবে, যে কথা বলবে তার স্ক্রিন তোমার ডিসপ্লেতে শো করবে, এই জন্য তোমাকে পিন করে নিতে হবে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে তুমি জয়েন করবা, আর আমি সমস্ত কিছু তোমার আচ্ছা ওয়ালে আমি স্যার, পোস্ট পিন করে দিব। কিভাবে করব? তুমি তোমার মোবাইলের এই যে আমাকে যে হোয়াইট বোর্ডটায় দেখতেছো স্যার এটাকে একটু চাপ দিয়ে ল্যাপটপে। ধরে রাখো, এটাকে চাপ দিয়ে ধরো, তাহলে দেখো পিন লেখা আসছে। স্যার ল্যাপটপে কিভাবে পিন করব? বুঝি নাই। স্যার এটা তো আসে না। বললাম স্যার ল্যাপটপে কিভাবে পিন করব, ও বুঝতেছি না, ল্যাপটপে, আসতেছে না। আচ্ছা ল্যাপটপে এই যে স্ক্রিনটা দেখতেছো, হ্যাঁ, এই স্ক্রিনটায় রাইট বাটন ক্লিক করো, মাউস থেকে রাইট বাটন ক্লিক করো, বা জি স্যার, করছি। ওইখানে দেখো লেখা আছে পিন, নাই? না স্যার, পিন অপশন তো নাই। পিন অপশন থাকা উচিত, পিন অপশন থাকা স্যার না আমি থাকা। ওয়েবসাইট থেকে করছি স্যার, আপনি পিন ডাউনলোড করেন ডাবল এই জন্য। ক্লিক করলে মেবি হয় স্যার। ডাবল ক্লিক করো তো দেখো তো পিন হয় কিনা। স্যার স্যার বড় হয়েছে। হয়েছে স্ক্রিন, কিন্তু পিন নাই। পিন না করলে কি হবে, আমি কথা বললে আমার স্ক্রিন যাবে, আরেকজন কথা হ্যাঁ বললে হ্যাঁ স্যার, আরেকজনের। আপনার স্ক্রিন
হয় না, অন্যজনেরটা হিসাব করে এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পিন করার সিস্টেম আছে। তো তুমি একটা কাজ করো, আহ তোমার তোমার মোবাইলে ল্যাপটপে কি এনিডেক্স আছে? এনিডেক্স? আচ্ছা আমি না, ক্লাস, আচ্ছা নাই, থাকার কথা। আচ্ছা তুমি উপরের দিকে যখন এই যে অ্যারো চিহ্ন আছে, আমাদেরকে অনেকে দেখা যায় এরকম একটা ইয়ে আছে না, অ্যারো চিহ্ন, হ্যাঁ হ্যাঁ এখানের ভিতরে এরকম এইরকম স্ক্রোল করে আমার স্ক্রিনটায় যাও, যেখানে আমাকে দেখতে পাচ্ছ সেখানে যাও। এখানে যে রাইট বাটন ক্লিক করো, দেখো তিনটা কথা লেখা আসছে, একটা হলো ভিউ, আর একটা হলো চ্যাট, আর একটা হলো হ্যাঁ পিন। স্যার, এখন পাইছি। ওই পিনে ক্লিক করো, জি তাহলে স্যার, ওইটা বুঝছি। থাকবে। এখন আর মানে অন্যের স্ক্রিন আসবে না, হ্যাঁ তোমার এখানে আমার স্ক্রিনটাই থাকবে। আচ্ছা যদি কেউ না পারো এই প্রসেসটা আমাকে বইলো, হ্যাঁ। আমরা অনেকে আছে হয়তো বা ক্লাস করি না এরকম, এই কারণে আমরা যারা ক্লাস করতেছি একটু দয়া করে সবাই রেগুলার জয়েন করব আমাদের। তোমাদের পরীক্ষার আমি ডেটের কথা বলে দিই, তোমাদের হলো জুলাই অগস্টের প্রথম সপ্তাহে তোমাদের এক্সাম শুরু হবে। এক্স্যাক্টলি ডেটটা আমি বলতে পারতেছি না, কিন্তু প্রথম সপ্তাহে। সামনে যে রুটিনটা দিবে সেটা শুধু তোমাদের রুটিন। আমি অপেক্ষা করতেছিলাম যে অনার্স ফোর্থ ইয়ারের রুটিন কবে দেয়, আজকে দিয়ে দিয়েছে। আর অনার্সের ফোর্থ ইয়ারের ক্লাসে পরীক্ষার পরেই তোমাদের পরীক্ষা শুরু। তার মানে তোমাদের কাছে চলতি মাস মে মাসটা আছে, জুন আছে, জুলাই আছে, তোমাদের কাছে আর 2টা মাস আছে। তার মানে অগস্ট মাসে তোমরা পরীক্ষা দিচ্ছ কনফার্ম। এবং প্রথম সপ্তাহে অগস্টের 4-5 তারিখের মধ্যে হবে তোমাদের ফাইনাল এক্সাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যারা জয়েন করছি তারাই আমরা শুরু করি। হ্যাঁ, যে কয়জন জয়েন করছো অবশ্যই আজকে কথাটা করো যে যারা যারা ক্লাস করবো অবশ্যই লিখে দিও, আমাকে মেসেজ দিও, নাইলে বাকিদের আমি রিমুভ করে দিব আজকে। আমরা করব হলো 44 নাম্বার অঙ্ক। এখন এখানে লেখো গিভেন, গিভেন দিয়া লেখো পিভি সমান, আমরা ব্যাংক থেকে লোন চাইছি 6 লাখ টাকা। সুদের হার আমাদের প্রশ্নে বলে দিছে, সুদের হার হলো 13%। 13% মানে 0.13। আর এক আয়ুষ্কাল কয় বছর সেটা বলছে 6 ইয়ার্স। এখন রিকোয়ারমেন্ট দুইটা। প্রথম রিকোয়ারমেন্ট, তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে কিন্তু কোশ্চেন করবা, অবশ্যই কোশ্চেন করবা, কারণ তোমাদের কোশ্চেনের উপরে বেস করে আমি উত্তর দিতে পারবো। যদি কোশ্চেন না করো তাহলে আমি বুঝবো হয় সবাই বুঝো নাইলে কিছুই বুঝো না। পিবি সমান 1/i পাওয়ার n -1। এখন যদি এটা মান বসাই আমরা, তাহলে এটার মান হইলো 6 লাখ, এর মান হইলো 13%, 1 - 1 প্লাস 0.13, আর এটার আয়ুষ্কাল 6 বছর। পরের লাইনে আমার এটা নর্মাল ক্যালকুলেশন করব। নর্মাল ক্যালকুলেশন কিভাবে করব, এটা গুণ করে দিতে পারি বা পরেও করতে পারি। এটা আগে গুণই করে দিই। দেখো 6 লাখ ইন্টু 0.13, এটা করার পরে 78,000 হয়েছে। পরে এতটুকু একবারে করতে পারি অথবা দুইবারেও করতে পারি, তাহলে 1 এতটুকু একবারে করব। সেটা কিভাবে, 1 / ব্র্যাকেট 1.13 ব্র্যাকেট শেষ পাওয়ার সাইন দিয়ে 6, এটা করলে অ্যান্সার আসে 0.4803। আরো অনেক আছে, আমি আর না লিখলাম, এতটুকু লিখলাম। এখন কি করব, সাইড চেঞ্জ করব, এটা থেকে এটা বিয়োগ করব। এক্ষেত্রে এটা থেকে যদি এটা বিয়োগ করি -1, এটা করার পরে মানে 1 - 0.4803, এটা করার পরে অ্যান্সার আসছে 0.5197। কারণ কেন, 7-এর পরে 6 আছে, আমাদের যে মানটা আছে সেটা এইরকম আসছে ক্যালকুলেটরে, 0.51968147 এরকম আসছে। এক্ষেত্রে আমি যেহেতু 4টা নিয়েছি, তাহলে ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, ফোর্থ ডিজিট। এই ফোর্থ ডিজিটের পরে ফিফথ যে ডিজিটটা আছে এই ডিজিটটা হলো 8। এটা 5-এর অধিক হওয়ার কারণে এই 7কে, এই 6কে আমরা 7 বানাই দিছি। আর এ পাশে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসছি। পরবর্তী কাজ হলো এ রেখে বাকিটা ভাগ করে দেয়া। তাহলে এ উপরে হলো 78,000,
আর নিচে হলো 0.197 এত। সুতরাং এটাকে ভাগ করে আনসার বানাই নিব 78,000। যদি ক্যালকুলেশন কেউ না পারো আমাকে জিজ্ঞেস করো, আমাদের কাছে খুব শর্ট টাইম, অল্প সময়। আমি আশা করি তোমরা এই অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিবা। দেখো আমাদের অ্যান্সার আসছে 1,50,087। 1,50,087 আমার অ্যান্সার আসছে। তোমাদের অন্যটা আসলে বলতে পারো। 1,50,087। আমরা আজকে থেকে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং দিব। স্যার 78,000টা কি 6 লাখের সাথে 0.13 গুণ করে আসছে? হ্যাঁ, এই 6,00,000.13 গুণ করে আসছে, রাইট। এই 6 আচ্ছা, লাখরে থ্যাংক ইউ গুণ করছে, গুণ করে আসছে। এটা যদি তুমি কও যে আমি এটা গুণ না করে করতে পারবো, হ্যাঁ পারবো, কেন পারবো না। দেখো যদি আমি না করি তাহলে 6 লাখই রাইখা দিব, এখানে 6 লাখই রাখবো। আর এই যে মানটা আছে, এই যে মানটা, এইটাকে আমি এটা দ্বারা ভাগ করব, তাতেও কিন্তু করা যাবে, অ্যান্সার কিন্তু সেম আসবে। তোমাদের যদি এভাবে ক্যালকুলেশন বুঝে থাকো তাহলে তো এনাফ। আর যদি না বুঝে থাকো আমাকে বলো, তাহলে আমি অন্যভাবে ক্যালকুলেশন করে দেখাই। যদি মনে হয় সোজা মনে হচ্ছে তাহলে করতে পারি এভাবে। জি স্যার, এইভাবে ঠিক আছে। চলো আমরা সামনের দিকে আগাই তাহলে। এখন আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানটা শেষ। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলছিল এটা, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য লোন ইনস্টলমেন্ট। এই যে ঋণ গ্রহণ করলা, এই ঋণ গ্রহণের কিস্তির পরিমাণটা কত। তাহলে তুমি আগামী 6 বছরে 6টা কিস্তি দিবা, যেটা 1,50,087 টাকা করে। এখন একটা বিষয় খেয়াল করো, অনেকে কি করে এই ফিগারটাকে রাউন্ড করে নেয়, যে 87 বাদ আমি 1,50,000 করে দিব। তাই ওইরকম যদি লেখো তাহলে কি করবা, তুমি অ্যাপ্রক্স লিখে দিবা, প্রায়। যদি তুমি 1,50,000 লিখে অ্যাপ্রক্স লিখো, তাতে আর কোনো সমস্যা থাকলো না, করতে পারবো রাউন্ড। তবে রাউন্ড ফিগার কখনো 100 ওভার যাতে না হয়, এটা মনে রেখো। কখনোই 100-র ওভার করবা না। যেহেতু এটা 87 আছে, এই জন্য তুমি 87 টাকা বাদ দিয়ে রাউন্ড করো, কোনো পজিটিভ সমস্যা নাই। কিন্তু দেখা গেল 1,51,000 আছে, তাহলে তুমি ওটাকে 50,000 বানাইতে পারবা না। অনেক বড় একটা অ্যামাউন্টকে আমরা বাদ দিয়ে দিতে পারি না। তাহলে রিকোয়ারমেন্ট ওয়ানটা শেষ। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা আমাদের বলছে, সেটা বলা হয়েছে ঋণ পরিশোধের একটা স্কেজুল, মানে একটা তালিকা তৈরি করতে বলছে। এখন ঋণ পরিশোধের তালিকাটা প্রস্তুত করি। আমরা ঋণ পরিশোধের তালিকাটা এমন ভাবে শিখবো যে আমাদের এই জীবনে যাতে ঋণ পরিশোধের তালিকা আর না শিখতে হয়। দুনিয়ার সবচেয়ে ইজিয়েস্ট যে মেথড, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই তোমাদের এই বছর থেকে ঋণ পরিশোধের তালিকা জীবনে শুরু হইলো। আগামী 4টা বছর ইনশাআল্লাহ এই পরিশোধ তালিকা করতেই হবে। প্রত্যেকটা বছর এই ঋণ পরিশোধের তালিকা লাগবে। আমরা আজকে শিখি ঋণ পরিশোধের তালিকায় টোটাল 6টা ঘর হয়, মানে 6টা কলাম হয়। সমানভাবে আমরা 6টা স্যার কলাম কি করে নিই। ফাইনালে আসবেই? হ্যাঁ বলো। ফাইনালে কি ঋণ সূচি আসবো? আসতে পারে, আসতে পারে। আর ঋণ সূচি আসলে মনে করো বোনাস অঙ্ক পাই হালাইছো একটা, এটা বেশি সহজ। তাহলে এখন এই কলামের যে সংখ্যা দেখো, এই কলামের সংখ্যা গত বছরের ঋণ সূচি আসছে, বুঝছো? এর আগের বছরও আসছে, এর আগের বছরও আসছে, গত 3 বছরই ঋণ সূচি আসছে এটা। এবং এই ঋণ সূচি দিয়ে একটা আলাদা তোমাদের অধ্যায় আছে, ওটা হলো চ্যাপ্টার 2, দেখবা মিড টার্ম ফাইন্যান্সিং। ওইখানেও আমি এটা শিখাবো, যেহেতু এই চ্যাপ্টারেরও একটা অংশ আছে, তাই আমি এখানেও শিখাচ্ছি। ঋণ পরিশোধের তালিকায় সবসময় এই যে কলাম গুলা করলাম, এটা হলো 6টা, সব সময় কখনো বাড়বে কমবে না। আর সারি হলো বছরের উপরে ডিপেন্ড করবে, যতটা বছর তার উপরে ডিপেন্ড করবে। আমার সাথে একটু মানে ধৈর্য ধরে ক্লাসগুলো ইনশাল্লাহ এই কয়েকটা মাস করো। তুমি পরীক্ষার হলে যাইয়া দেখবা ডিজিট সহ পরীক্ষায় কমন পড়ছে। যেভাবে ইচ্ছা এমনি বানাই দাও, তোমার কাছে কমন পড়বে এবং তুমি সহজে অ্যান্সার করতে পারবা। প্রথম কথা, কমনের চিন্তা বাদ, কোনো কমন লাগবে না, অঙ্ক যা দিব সব পারবো। একটা অঙ্ক পারবা না এমন হবে না। পরীক্ষায় অ্যান্সার করতে হবে পার্ট সিতে 5টা, তোমাদের কমন পড়বে 7টা, 2টা এক্সট্রা পড়বো। 5টা দিবা আর পাশের 2টা হলো আশেপাশের লোককে দেখাই দিবা। 1 2 3 4 5 6, এই 6টা হলো ঋণ পরিশোধের তালিকা।
একটা বেশি করতে হয় 6টা থেকে। এখন প্রথম ঘরটা হলো ইয়ার, এটা হলো 1, এটা না দেই। তারপর হলো 1, ইয়ার 1, ইয়ার 2, 3, 4, 5, 6, মাঝখানে একটা ঘর খালি রাখছি। এরপরে এটা হলো বিগিনিং লোন, বিগিনিং লোন। পরবর্তী ঘরটা, এই ঘরটাকে আমরা মেনশন করব 1 দ্বারা, বিগিনিং লোন। এরপর হলো ইনস্টলমেন্ট পেমেন্ট, ইনস্টলমেন্ট পেমেন্ট, এটাকে আমরা মেনশন করব 2 দ্বারা। এরপরে হলো ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট, এটা 13% প্রশ্নে বলে দিছে, উল্লেখ করে দিতে পারি, এটাকে আমরা মেনশন করব 3 দ্বারা। এর পরবর্তী ঘরগুলোর নাম হল প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্টকে আমরা 4 দ্বারা মেনশন করব। আর শেষের ঘরটার নাম হবে ইন্ডিং ব্যালেন্স বা ইন্ডিং লোন, এটাকে আমরা 5 দ্বারা মেনশন করব। ছকের উপরে যে কথাটা লিখতে হয় সেটা লিখবা লোন অ্যামortization স্কেজুল, লোন লোন অ্যামortization স্কেজুল, স্কেজুল শিডিউল বা শেজুল, যাই উচ্চারণ করো, স্কেজুল। আচ্ছা, এটা হইলো। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু আগে এই ইনস্টলমেন্টটা বাই করছি। ইনস্টল দ্যাটস মিন মানে হলো এর মান, এটা হলো এর মান, যে এটা আমরা একটু আগে বের করেছি। আমরা একটু আগে এ বের করেছিলাম, সেটা হলো 1,50,000, পরে বুঝলা গেছি 78 না 77, একজনে বলো তো। 87। 87, 1,50,087। এই হলো 1,50,087। এটা আমরা লিখলাম ইকুয়াল, প্রত্যেক বছরে সম পরিমাণ কিস্তি দিব। পরবর্তী যে কাজটা করলাম সেটা হলো লোনের পরিমাণ। আমরা ব্যাংক থেকে লোন গ্রহণ করছি 6 লাখ। এখন বাকি কাজগুলো আমরা ক্যালকুলেট করব। দেখো এই গাড়টা কেমনে করব, সেটা হলো এই 6 লাখের উপরে 13% সুদ ধরবো। এই 6 লাখের 13%, তাহলে 6 লক্ষ ক্যালকুলেটরে লিখবো ইন্টু 13%, 6 লাখ ইন্টু 13%। এটা করার পর এটা 78,000 টাকা আসছে। এখন তাহলে এই ঘরটা কেমনে করলাম সেটা আমরা এখানে লিখে দেই, যে 1 নাম্বার ঘরকে 13% করা হয়েছে। 1 নাম্বার ঘরের উপরে 13% কাউন্ট করে এটা বসাইছে। এটা পরীক্ষায় হলে এভাবে লিখে দিও, ভালো হয়। এর পরবর্তীতে আমরা করব 4 নাম্বার ঘর। দেখো এটা হলো সুদ আসল, মানে সুদও আছে আসলও আছে এটার ভিতরে। তাহলে এটার মধ্যে থেকে আসল কত, দেখো এখানে যে ঘরগুলা করছে সেটা হলো লোনের পরিমাণ, বিগিনিং লোন, ইনস্টলমেন্ট পেমেন্ট, এটার বাংলা হলো কিস্তি, বা আর বললে সুদাসল। এই যে সুদাসল মানে সুদ যোগ আসল, এই যে সুদ আর আসল, তাহলে এটা হলো সুদাসলের ঘর, এটা হলো সুদের ঘর, এটা হলো আসলের ঘর। তাহলে এই যে প্রিন্সিপাল মানেই মূল টাকা, মানে আসল টাকা। তাহলে আমরা এটা বাই করবো কি, সুদাসল থেকে সুদ বাদ দিলে আসল থাকবে। তাহলে আমরা বলতে পারি 1,50,087 থেকে 78,000 বিয়োগ করব, তাহলে এই টাকাটা আসবে 1,50,078, এটা থেকে 87 ভাগ, এটা থেকে বিয়োগ করে দিব আমরা 78,000। তাহলে অ্যান্সার থাকে 72,000, ঠিক লিখছি? 72,087, ঠিক ঠিক, হ্যাঁ 72,087 ঠিক লিখলাম। আচ্ছা, এখন তাহলে এই ঘরটা কেমনে করছি, দেখো 2 নাম্বার ঘর থেকে 3 নাম্বার ঘর মাইনাস করছি। তাহলে এটাকে প্রদর্শন করে দিই যে 2 থেকে 3 মাইনাস,
2 থেকে 3 মাইনাস, মানে 2 নাম্বার ঘর থেকে 3 নাম্বার ঘর মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করে এটা হয়েছে, এটা হইলো। এখন পরে লাস্ট ঘর ইন্ডিং লোন। ইন্ডিং লোন হলো বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস, তাহলে বলা যায় এই 6 লাখ থেকে 72,087 মাইনাস। এটাকে তাহলে কিভাবে লিখবো, যে 1 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর মাইনাস করলে 5 নাম্বার ঘর হয়। তাহলে এটাকে আমরা নোট করে দিলাম যে 1 নাম্বার মাইনাস 4 নাম্বার, 1 নাম্বার ঘরের অ্যামাউন্ট থেকে 4 নাম্বার ঘরের অ্যামাউন্ট মাইনাস করলে এই টাকাটা আসলো। চলো এটা আমরা আনি। 6 লাখ বাদ দিলে আমাদের থাকে 5,27,913। 5,27,913, এই হলো একটা বছর। প্রত্যেকটা বছর সেম ভাবে করব। পরবর্তীতে এই যে 5 নাম্বার ঘরে যে টাকা আসছে সেটাই হলো পরবর্তী বছরের বিগিনিং। তাহলে এখানে লিখবো 5,87,913। তা এখানে এটা লিখতে পারি যে 1 নাম্বার ঘর সমান 6 নাম্বার ঘর, তার মানে 6 নাম্বার ঘরের, সরি 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরের টাকা এই ঘরে আসবে, এটা বসাইলাম। এখন পর্যায়ক্রমে একই রকম ভাবে এটার উপরে 13% ধরে এটা, এটা থেকে এটা বিয়োগ করে এটা, আবার প্রথমটা থেকে এটা বিয়োগ করে এটা। এখন চলমান, তোমরা করতে থাকো, আমিও সাথে সাথে করতে থাকি। তাহলে 5,87,913, 5,27,913 ইন্টু 13%, এটা করার পরে আমাদের আসলো 68,629। 68,629। এখন এটা থেকে এটা বিয়োগ 1,50,087 মাইনাস 68,629, 68,629, এটা হলো 81,478। এখন এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 5,27,913 থেকে 81,478 বিয়োগ 81,478, এটা বিয়োগ করলে থাকে 5 লাখ, না হয় নাই, আবার বলি, 5,27,913 মাইনাস 81,458, এটার অ্যান্সার থাকে 4,46,455। এই 4,46,455 আবার পরের ঘরে। তোমরা সামনে আগাইতে থাকো, যদি আমার সাথে অ্যান্সার না মিলে তাহলে আমাকে বইলো, যদি আমার ভুলও হতে পারে তোমাদেরও হতে পারে, ক্যালকুলেট করবা, আমার সাথে দেখো মিলে কিনা। এখন আমরা কি করব, এই টাকার উপরে আবার 13% কাউন্ট করব। আমার এখানে আসছে 58,039। আমি সব রাউন্ড ফিগার করতেছি, অর্থাৎ দশমিকের পরে 2 ডেসিমেল পর্যন্ত সংখ্যা আছে, ডেসিমেলের পরে 2 ডিজিট পর্যন্ত, সেটাকে আমি রাউন্ড করে ফেলতেছি। 1,50,087 মাইনাস 58,039, এটা বিয়োগ করার পরে 92,048 টাকা। আবার কি করব, এটা থেকে ওইটা বিয়োগ করব, 4,46,455 মাইনাস 92,048 বিয়োগ করলে 3,54,407। আবার এটাকে এখানে লিখবো 3,54,407, বরাবরের মতো একইভাবে রিপিট করব। এটার উপর 13% করার পরে আমার আসছে 46,093 আর 73, মানে আমার আসছে 72.9। আমি এই জন্য 73 লিখছি। 1,50,087 মাইনাস 46,073, 46,073, এটা করার পরে এটার অ্যান্সার আসে 1,04,014। আমার আসছে 1,04,014। আবার কি করব, এই বিগিনিং থেকে এটা বাদ দিব, 3,54,407, 3,54,407 থেকে এটা বিয়োগ করলে 2,50,393।
আবার তাকে ক্যারি কইরা বছরের শুরুতে আনবো। 2,50,393 কে আমরা 13% কাউন্ট করব, তাহলে আসে 32,552। 32,551.0 মানে 51 আসে, 51.0 আছে। জিরো থাকার কারণে আমি আর বাড়াইলাম না, তাহলে 51ই রাখলাম। 1,50,087 মাইনাস 32,551, এটা করার পরে এটার অ্যান্সার 1,17,536। আবার কি করব, বিগিনিং বিয়োগ করব। 2,50,000, তোমরা ষষ্ঠ বছর কইরো না, ষষ্ঠ বছরে ঝামেলা আছে। 2,50,393 থেকে 1,17,536 মাইনাস, এটা করার পরে অ্যান্সার আসে 1,32,850। 1,32,850, এই টাকাটা আবার শুরুতে আনবো। 1,32,800, সরি 50 না 57, আমি লেখছি ঠিক, বলছি ভুল। 1,32,857 এই পর্যন্ত তোমরা উঠাও, যদি শেষ হয় তাহলে আমি সামনের দিকে আগাবো। এই শেষের লাইনে একটু সমস্যা আছে। জি স্যার, শেষ। স্যার হয়েছে। বেশ। বাকিদের কারো আছে কোশ্চেন, কারো সমস্যা আছে? যে আচ্ছা, তাহলে যারা যারা আছো আশা করি সবাই তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা শেষ বছরটা একটু করি। দেখো, শেষ বছরের জন্য এই ছকের নিচে একটা লাইন তোমরা লিখে রাখো, আমিও লিখে দিচ্ছি। এই উপরের অংশটা মুছে ফেলবো, এদিকে আর আমার লাগবে না। তোমরা একটা নোট লিখে রাখো, এটা পরীক্ষার হলে দিবা না, কিন্তু যাতে পরবর্তীতে তোমাদের সমস্যা ক্রিয়েট না হয় অঙ্ক করতে রিভিশনের সময় এই নোটটা মনে রাখবা। তোমরা নোটটা লিখে রাখো। নোট লিখবা, শেষ বছরে, শেষ বছরে সুদের জন্য পার্সেন্টেজ ধরা যাবে না। শেষ বছরে সুদের জন্য পার্সেন্ট ধরা যাবে না, কারণ আমরা সুদ নির্ণয় করার সময় কি করছিলাম, এই বিগিনিং ব্যালেন্স রূপে 13% ধরছিলাম। শেষ বছর যখন আসবে তখন মনে রাখবা যে শেষ বছরে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস, শেষ বছরে সুদের জন্য মানে সুদ নির্ণয়ের জন্য, বা এখানে নির্ণয় কথাটা লিখে নাও, নির্ণয়ের জন্য, সুদ নির্ণয়ের জন্য, এভাবে লিখলে ভালো হয়, সুদ নির্ণয়ের জন্য, এখানে নির্ণয়ে পার্সেন্ট ধরা যাবে না। পার্সেন্ট সাইন দিয়ে বুঝাই দিলাম, কারণ এই অঙ্কে 13%, অন্য অঙ্কে তো অন্য পার্সেন্ট থাকবে। শেষ বছরে সুদের জন্য পার্সেন্ট ধরা যাবে না। তাহলে কেমনে হবে, সেটা হলো ইন্টারেস্ট পেমেন্ট সমান, এটা মনে রাখবা, ইন্টারেস্ট পেমেন্ট সমান যেভাবে করব সেটা হলো এরকম, যে ইনস্টলমেন্ট পেমেন্ট মাইনাস বিগিনিং লোন। ইনস্টলমেন্ট পেমেন্ট মাইনাস বিগিনিং লোন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস। সবাই শিডিউল সহজ চটপট দিয়া হালায়, বাইতে মনে পড়ে হায় হায় শেষ বছরে তো পার্সেন্ট ধরে লাইছিলাম, পরে আর কিছু করার থাকে না। এই লাইনটা অনেকেই আমি বুঝাইয়া মনে রাখাইতে পারি না, পরে বলে স্যার মনে হয় পার্সেন্ট ধরে দিয়া লাইছি। তাহলে খুব জোরালো একটা বাক্য, শেষ বছরে সুদ নির্ণয়ের জন্য পার্সেন্ট ধরা যাবে না। তাহলে সুদটা ধরবো কিভাবে, সেটা হলো ইন্টারেস্ট পেমেন্ট সমান ইনস্টলমেন্ট পেমেন্ট মাইনাস বিগিনিং লোন। এখন এই শেষ বছরে দেখো, ইনস্টলমেন্ট পেমেন্ট হলো এটা, এটা হলো ইনস্টলমেন্ট। তাহলে আমি এখানে একটু লিখে দেখাই নোটের মধ্যে, এটা 87, আর বিগিনিং লোন কত, সেটা হলো 32,000। এই যে 32,000 মাইনাস 1,32,857, এটাই হলো সুদ শেষ বছরে। এখন এটার ব্যাখ্যাটার কারণ কি, যে আমি কেন ধরলাম, এর কারণ হলো
আমি জানি ইনস্টলমেন্ট মানে মানে এই টাকাটা, যে ইনস্টলমেন্ট পেমেন্ট, এই টাকাটার মধ্যে সুদ আছে, আসল আছে। শেষ বছরে যে ঋণ নিতে নিতে তোমরা দেখলা তোমাদের কাছে ব্যাংক পায় 1,32,587, 1,32,587 টাকা পায়। কিন্তু তুমি যে ব্যাংক রেটে কিস্তি দিতেছো, ব্যাংক রেট কিস্তি দিতেছো 1,50,000। এই যে পায় হলো 1,32,000, দিছো 1,50,000। এই যে বর্ধিত যে টাকাটা বেশি দিচ্ছ, ওই বেশিটাই হলো শেষ বছরের সুদ। এটার বিয়োগফলটা কত হয়েছে বলো তো? কেউ কি করছো? স্যার 17,230। 17,230 টাকা। তার মানে আমার কাছে, আমার ব্যাংক তোমার কাছে পায় এইটা, আর তুমি ব্যাংকে প্রত্যেক বছর দিছো এইটা। শেষ বছরে এসে ব্যাংকে দিছো 1,50,000, মানে 1.5 লাখ টাকা। কিন্তু ব্যাংক তোমার কাছে পায় 1,32,887 টাকা। এই যে 17,000 টাকা বেশি দিছো, এটাই হলো সুদ। তো শেষ বছরে পার্সেন্ট ধরলে এটা হবে না। তাহলে আমরা কি করব, এই সুদটা এখানে বসায় দিই। 17,230। এখন পরের টুকু করে ফেলো। পরে কেমনে করে? পরের ঘরগুলো বরাবর আগের মতো। এখানে শিখানোর বিষয়টা ছিল এটাই। এখন কি করব আবার, এই ঘরটা কেমনে করে? এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়। আমরা জানি এটা থেকে যদি এখন এটা বিয়োগ করি, এই প্রথমটাই পাবো। তাহলে 1,32,857। পরবর্তীতে কেমনে করে, এই যে এই ঘরটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়। তাহলে এটা বিয়োগ করলে কোনো কিছু থাকে না, এখানে নীল হবে, মানে জিরো। শেষের ফিগারটা জিরো হবে, অর্থাৎ তোমার ঋণ পরিশোধ হয়ে গেল। তুমি আরেকটা বিষয় মনে রাখবা, যদি কখনো দেখো এই যে শেষ বছরে শূন্য হয় নাই, এখানে কোনো টাকা আছে, 5 টাকা, 6 টাকা, 10 টাকা, এরকম কিছু আছে, বা 2 টাকা, 1 টাকা, অল্প পরিমাণে থাকুক বা 100 টাকা থাকুক, যদি 2 টাকাও থাকে, তাহলে বুঝবা কি, মনে রাখবা যে স্যার বলছিল শেষ বছরে পার্সেন্ট ধরতে পারি নাই, ওই পার্সেন্ট ধইরা লাইছো। যদি যখনই পার্সেন্ট ধরবা, শেষে যাই দেখবে 1 টাকা, 2 টাকা থাইকা যাবে। তাহলে বুঝবা শেষ বছরে পার্সেন্ট ধরা যায় না, শেষ বছরে এইভাবে ক্যালকুলেট করতে হয়। আশা করি তোমরা ঋণ পরিশোধ তালিকা এরপরে পারবা। এখন আমরা পরবর্তী অঙ্কের দিকে যাব। পরবর্তী অঙ্কে যেটা আছে, তোমরা এই 55, সরি এটা করলাম 44, 45 নিজেরা পারবা, 45 তোমরা করবা। এটা আমি করাবো না, 45 তোমরা করবা। হ্যাঁ, 45 তোমরা নিজেরা করবা। চলেন পরবর্তীতে করি আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তীতে আমরা যে অঙ্কটা করব সেটা হলো, আপনারা লিখে নেন, 13, তারপরে হলো 14, 16। 13, 14, 16 তিনটা অঙ্ক সেম। এখান থেকে আমি একটা আপনাদের করাই দিব, আর বাকি দুইটা আপনারা করবেন। তাহলে সিমিলার অঙ্ক থেকে একটা করাচ্ছি, বাকি দুইটা আপনারা নিজেরা করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন যে অঙ্ক করব তার মধ্যে থেকে 13, 14, 16 এই তিনটা অঙ্ক সেম। সেখান থেকে একটা আমি করাই দেই, আর দুইটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, 13, 14, 16। এখন কোনটা করে? সিমিলার অঙ্ক সবগুলো। প্রথমটা রাজধানী হাউজিং, পরবর্তীতে আছে হলো রাজধানী হাউজিং এর পরে পরেরটাও আছে কি অঙ্ক, পরেরটা হলো রূপায়ণ লিমিটেড, আর শেষে আছে ইস্টার্ন হাউজিং। তিনটা অঙ্ক সিং। আচ্ছা, আমি প্রথমটাই করাই। চলো 13 নম্বর অঙ্কটাই করি, একদম হুবহুব সেম, শুধু টাকা পয়সা পরিবর্তন। তো একটা করলে বাকি পারবা। সবাই আশা করি বের করছে। দেখো তাহলে আমি এখন 13 নম্বর অঙ্কটা তোমাদের করাই দিচ্ছি। এই চ্যাপ্টারটা একটু ধীরে ধীরে করার কারণ আছে। কারণ হলো যে বুঝে বুঝে শিখবো আমরা। আমরা আজকে শেষ ইনশাল্লাহ, আজকে আমি খতম করে ফেলবো। তারপরে যতটুকু সময় লাগুক চেষ্টা করি আজকে শেষ করে দেওয়ার জন্য। বেশি সময় লাগবে না আশা করি। আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার ধরবো। দেখো কোশ্চেনটা পড়ি। আগের